যে চ্যাপ্টার, এটার নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। আমরা আজকে মানে জাস্ট বেসিক পড়ে যাব, আজকে হচ্ছে বেসিক আলোচনার মধ্যে ঢুকবো, তারপর দেখা যাক। সাধারণত 3 থেকে 4 লেকচার লাগে, ওরিজিস মিডিয়া তো তোমাদের আছে 4 লেকচার, 4.5 লেকচার লাগে। আচ্ছা দেখো, তাহলে শ্বসন এবং শ্বাসক্রিয়া, ঠিক আছে? শ্বসন মানে তোমাদের আগেই বলছিলাম যে শ্বসন প্রক্রিয়া মানে কোনো একটা জায়গায় যদি অক্সিজেন ঢুকে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, এই জায়গাটাকে আমরা শ্বসন বলি, ঠিক আছে? ধরো এই জিনিসটা এখানে আমার মধ্যে কি হয়েছে, অক্সিজেন ঢুকছে আর বের হয়ে গেছে কি, ধরো কার্বন ডাইঅক্সাইড। এই যে কাহিনী হলো, এটাকে আমরা মানে সহজ বাংলায় শ্বসন বলতে পারি, শ্বসন বলতে পারি, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে শ্বসনটা 2 প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। আমরা এর আগেও পড়ছিলাম, ঠিক আছে? বহিঃশ্বসন আর এটা কি, অন্তঃশ্বসন। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কি হয়, এই যে আমরা বাহিরে দেখো, আমরা এখন কি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটা নাকের মাধ্যমে করতেছি আর বাইরের সাথে করতেছি, এটাকে বলে বহিঃশ্বসন। আর আমাদের দেহের, আমরা কোষের ভিতরেও জানি, মনে আছে যে ব্লাড যখন আসে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, ভেতর আসে, এই অক্সিজেনটা কাজে লাগে, শক্তি উৎপন্ন হয়, তারপরে এখান থেকে কি হিসেবে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে এইটা হয় কোষের ভিতরে শোষণ, এটাকে বলা অন্তঃশ্বসন। বুঝতে পারছি? সো কি বললাম, বহিঃশ্বসন এবং হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হচ্ছে আমরা যেখানে কোষ ইনভলভ না, আমরা জাস্ট নাক দিয়ে নিঃশ্বাসের সাহায্যে, প্রশ্বাসের সাহায্যে এটা নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এটা বলে বহিঃশ্বসন। আর আমাদের ভেতরে যে শোষণ, কোষে কোষে যে শোষণটা হচ্ছে, এটাকে বলে অন্তঃশ্বসন, ঠিক আছে? ওকে, আমাদের এই চ্যাপ্টারের মূল ফোকাস হচ্ছে বহিঃশ্বসন। অন্তঃশ্বসনও অনেক আছে, ঠিক আছে? অন্তঃশ্বসনও অনেক আছে, বাট অন্তঃশ্বসনেরও অনেকগুলা ব্যাপার আছে। অন্তঃশ্বসনে একবারে এক্সাক্ট জিনিসগুলা আমাদের উদ্ভিদের শারীরতত্ত্ব চ্যাপ্টার আছে, শ্বসন প্রক্রিয়া, সেখানে আমরা দেখব, ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে আমরা ওটা দেখবো, প্রাণীর ক্ষেত্রে অলমোস্ট প্রায় কাছাকাছি। আর এখানের মধ্যে আমরা যেটা দেখবো সেটা দেখলেই বুঝতে পারবো যে কি। আচ্ছা ফাইনাল প্রোটেস একটু কষ্ট করে ও, আমিও তো ভুলে গেছি, ও বলা পরে 10টায় ক্লাস, ও এটাই তো বল। তবে বলা যায় না মানে কখন কি হয়ে যায়। মিশর যদিও এমন না যে খুবই ভালো ফর্মে আছে, এমনও না, ওদের আছে সালা মোটামুটি, বাকিগুলো। আচ্ছা এটাই যদি ইয়ে হয় তাহলে কি ওইখানে সুইজারল্যান্ড আর কলম্বিয়ার মধ্যে যে জিতবে তার সাথে তো আর্জেন্টিনা, সুইজারল্যান্ড ধরো জিতবে, তারপরে হচ্ছে আর্জেন্টিনা, কলম্বিয়া জিততে পারবে আসলে। আচ্ছা তাহলে কলম্বিয়া যদি জিতে, কলম্বিয়া জিতলে আর্জেন্টিনার সাথে কলম্বিয়া, আর ওদিক থেকে যদি ইংল্যান্ড আসে, তো সম্ভাবনা আছে সেমিতে যদি যায় আর্জেন্টিনা, তাহলে ইংল্যান্ডের সাথে এখানে একটা টাফ ম্যাচ হবে মোটামুটি। ইংল্যান্ড তো মোটামুটি ভালো, হ্যারিকেন তো ভালো অবস্থায় আছে, একজনই আছে। কি অবস্থা, ভালো লাগে না তোমার লিলি? খুব বেশি ভালো লাগে। এরপরে একটা ইভেন্টের ভালো স্মেলটা ভালো। আমার বাবার কোম্পানিতেই তো বানায় অর্ডারই আঙ্কেল কোনটাতে আছে? ডাবল ডাবু, ওই যে ডাবু রামদা, হ্যাঁ ফ্যাক্টরি কোন জায়গায়? আমরাই আঙ্কেল ধামরাইতে আসলে। আচ্ছা ওকে, তাহলে যেটা বলতেছে, আচ্ছা এখন এটাই বললাম যে এই এই যে আমাদের হচ্ছে শ্বসন, তো শ্বসন আমি কি বলছি বলতো, বহিঃশ্বসন হতে পারে, অন্তঃশ্বসন হতে পারে, ঠিক আছে? অন্তঃশ্বসনে কি হবে বলতো, এই যে অক্সিজেন এটা কি হয় কোষের ভিতরে ঢুকে, তাই না? প্রত্যেকটা কোষের ভিতরে জারণ প্রক্রিয়া হয়, সেখানে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? শক্তি উৎপন্ন হয়, তারপর ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, ওটা বের হয়ে যায়, ভেতরে শ্বসন প্রক্রিয়া হয়, ঠিক আছে? কোষের ভিতরে যে শ্বসনটা হয় ওটা মূলত কোষের শক্তির জন্য, কোষের শক্তির জন্য, ঠিক আছে? কোষ এখান থেকে শক্তি পায়। কোষের মধ্যে অনেক খাবার মজুদ থাকে, ওই খাবার ভেঙে, যেমন আমরা যে খাবার খাই, এই খাবার যে আমাদের কোষে মজুদ থাকে, তারপরে এটাকে শক্তিতে কেমনে রূপান্তরিত হয়, এই যে আমরা এই মুভমেন্ট করতেছি, এগুলো তো শক্তি, শক্তিতে কিভাবে রূপান্তরিত হয়, শ্বসনের ফলে,
কোষে কোষে সংশ্লেষণ করে। ওই খাদ্যগুলো এই অক্সিজেন যারা জারিত হয় সেখান থেকে যে এটিপি বা শক্তি তৈরি হয়, এটিপি দিয়ে আমরা কাজ করি পরবর্তীতে। আর উপাদান হিসেবে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। বুঝতে পারছি? সিম্পলি ভাবে বুঝো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এখানে অন্তঃশ্বসনের উদাহরণটা দিচ্ছে। যেমন দেখো, আমাদের দেহ বায়ুর সাথে যে অক্সিজেন শ্বসনের অঙ্গে প্রবেশ করে, শ্বসন অঙ্গে প্রবেশ করে মানে কি? নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুস থেকে আমাদের কোষে চলে যায়। আমি দেখাবো ওগুলো পরে, ঠিক আছে? প্রবেশ করে তার রক্তের মাধ্যমে বাহিত হয়ে টিস্যু কোষে পৌঁছায়। রক্তের মাধ্যমে বাহিত হয়ে পৌঁছায় টিস্যু কোষে পৌঁছায়। টিস্যু মানে কি? কোষ। ওই টিস্যু কোষ একই কোষ, ঠিক আছে? এই অক্সিজেন টিস্যু কোষ সঞ্চিত এই দেখো, এই অক্সিজেন টিস্যু কোষে সঞ্চিত খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে। এই যে বললাম এখানের মধ্যে খাদ্য থাকে, কোষের মধ্যে খাদ্য মজুদ থাকে। কোষের মধ্যে খাদ্য কোথা থেকে মজুদ থাকে? এই যে আমরা খাই ওই খাবারগুলো কোষের মধ্যে মজুদ থাকে। ওই খাদ্যের সাথে বিক্রিয়া করে তাপ এবং শক্তি উৎপন্ন করে এবং প্রাণীকে বা জীবনকে সচল রাখে। বুঝতে পারছি শোষণটা? তাহলে বলো দেখে কি হয়েছে, আমাদের দেহে বায়ুর সাথে এই অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি সেটা রক্তের মাধ্যমে টিস্যু কোষে পৌঁছায়। আচ্ছা, এক কাজ করি, তোমরা এটা আগে থামো, আগে ভাই তোমাকে ফুল ওভারভিউটা এখানে দেখে যে কি হয় বেসিক্যালি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে জিনিসটা হার্ট, ওই হার্টের মধ্যে এখানে একটা কমন ফিগার আছে যেখানে আমাদের মধ্যে বুঝতে হবে। সো এটা যে কেমনি আঁকবো এটাই বার করছে না কেন, আচ্ছা যাই এটার এখানে আঁক করতে আসে, এটা হলো মুখ, ঠিক আছে? কার মুখ সেটা গুরুত্বপূর্ণ কথা না, এটা মুখ। ওকে, খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এটা আমাদের দেহের কোষ, ওকে? আচ্ছা, এটা কি বলতো? হার্ট, মনে আছে? চারটা প্রকোষ্ঠ আছে, ভালো কথা। আচ্ছা, প্রথমত আমি এখানে করে দেখি। আচ্ছা, এই যে বাহির থেকে আমরা গ্রহণ করি কি বলতো? অক্সিজেন সমৃদ্ধ বায়ু, তাই না? আচ্ছা, হার্টেরটা একটু দেখা, এটা হার্টে কি হচ্ছিল বলতো? হার্টে আমি জানি এখানে অক্সিজেন সমৃদ্ধ থাকে, এখানে অক্সিজেন থাকে, এখানে CO2 থাকে। হার্টে এখান থেকে একটা বের হয়, মনে আছে? বের হয়ে পুরো দেহ সমস্ত কোষে চলে যায়। তারপরে এটা যে আবার এখানে ফিরে আসে, মানে এখান থেকে এই যে এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, তাই না? এটা যায় এখানে কি হয়? এখানে ওই যে শ্বসনটা হয়, মানে কোষীয় শ্বসনটা হয়। কোষের মধ্যে খাদ্য থাকে, এই খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এই যে তাপ প্লাস এটিপি মানে শক্তি উৎপন্ন করে। তারপরে এখান থেকে কার্বন ডাই অক্সাইড উপজাত হিসেবে বের হয়, শেষ। তারপরে এই কার্বন ডাই অক্সাইড এই যে এখানে চলে আসে, তাই না? এই কার্বন ডাই অক্সাইড এখানে চলে আসে, ওকে? তারপরে এটা নিচে নামে, এই যে এটা নিচে নামে, ওকে, ভালো কথা। তারপরে এখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড বের হয়ে কোথায় যায়? এই যে ফুসফুসে চলে যায়, ঠিক আছে? কই চলে যায়? ফুসফুসে চলে যায়। তারপর ফুসফুস থেকে সামহাও এই কার্বন ডাই অক্সাইড, এখানে তো কার্বন ডাই অক্সাইড যায়, কার্বন ডাই অক্সাইড যায় ফুসফুস থেকে কিভাবে যেন, ওইটা আমরা দেখবো এখনই। কিভাবে যেন এক্সচেঞ্জ হয়ে এখানে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। এই যে অক্সিজেন তৈরি, ঠিক আছে? রক্তে অক্সিজেন। তারপরে এটা আবার এখানে আসে, তারপর এটা নিচে পড়ে, এই যে এটা নিচে পড়ে, এটা আবার এখানে যায়, এই যে এইভাবে করে এগুলো, হ্যাঁ? তারপর আবার ঠিক আছে, ওকে? এটা তো আমরা আগেই পড়ছি, বুঝছি, মনে আছে? হার্টের এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রথমে বের হবে, এটা কি বলতো? বাম ভেন্ট্রিকল, এখান থেকে বের হবে, এটা জানার দরকার নেই। এতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হবে, পুরো কোষে চলে যাবে। কোষ থেকে তারপর কার্বনের সমৃদ্ধ রক্ত বের হবে, মাঝখানে কি হয়েছে? কোষের শ্বসন হয়েছে, এটা হলো অন্তঃশ্বসন, তাই না? অন্তঃশ্বসন, এই শ্বসনের সঙ্গে মূলত বহির্গত হয়েছে, ঠিক আছে? তারপর এখান থেকে কি কার্বন সমৃদ্ধ রক্ত আবার হার্টে এখানে ফিরে আসবে, তারপর এখান থেকে নেমে আবার এখানে এসে এই যে কার্বন সমৃদ্ধ রক্ত যায় ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে কনভার্ট হয়ে আবার এখানে ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঢুকছে, ঢুকার পর এই দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, এই যে এখানে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে অক্সিজেন। এবার এই দেখো এই যে এই কার্বন ডাই অক্সাইডটা ঢুকে এই যে এখানে ঢুকে যাবে, আর অক্সিজেনটা এখানে চলে আসবে, বুঝছো? এই যে অক্সিজেনটা চলে আসে, দেখো কি হয়েছে? আমি যে নিষেধ অক্সিজেন নিছি, এটা ফুসফুস হয়ে টুক করেই দেখো এইটাকে, এই যে টুক করে চলে আসে। এটা কালার দাও তো দেখে না, কালার ওই যে কালার ইয়ে না, ইয়ে কালার, ব্রাউন কালার। এখন যেটা বলতেছি এটার উপর, হ্যাঁ শুরু, এটাকে গ্রেড নিয়ে দেখে ভালো।
দেখো এই পুরো গ্রিন পাথরটা কি অক্সিজেন, পুরোটাই কিন্তু অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা তারপর এই যে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটাই এই যে মুখ দিয়ে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড এই যে এখান থেকে যাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড এটা দেখে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি হয়েছে বলতো, এই দেখো আমরা এই যে মুখের মধ্যে যে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন প্রথমে আসে ফুসফুসে আসে, ফুসফুসে তারপর এই যে মনে আছে এই হাত থেকে যে কার্বন ডাইঅক্সাইড এতে বের হচ্ছে ওটার সাথে এক্সচেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ এই অক্সিজেনটা চলে আসে এদিক দিয়ে, চলে আসে টুক 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 করে এদিকে আবার চলে আসে, এদিক দিয়ে আসে এই কোষে চলে যায়, কোষে আবার কার্বন ডাইঅক্সাইড হয়, ওই কার্বন আবার এক্সচেঞ্জ হয়ে যায়, এই কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে হচ্ছে এই যেখানে চলে যায়। বুঝতে পারছি পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা এই যে এখানে যেটা হচ্ছে এটাকে কি বলে বহিঃশ্বসন, এটা কি বলে বহিঃশ্বসন। আবার এই জায়গাটাকেও বহিঃশ্বসন বলে, এই জায়গায় যে এক্সচেঞ্জ হচ্ছে, মানে এই জায়গায় যে এক্সচেঞ্জ, এটা তো কোষের মধ্যে না, এটা কোষের বাইরে, ফুসফুস তো কোষের বাইরে একটা জিনিস। এখানে এবং এখানে যেটা হচ্ছে এটাকে বহিঃশ্বসন বলে, ইনক্লুড এখানে, ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে এটাকে বলে অন্তঃশ্বসন, ঠিক আছে। আমি আবার তোমাকে প্রথম থেকে বলতেছি, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের heart। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্টের আমরা জানি চারটা প্রকোষ্ঠ আছে, ভালো কথা। এই বাম পাশে দুইটা প্রকোষ্ঠের মধ্যে আমার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। সো আমি যদি এখান থেকে শুরু অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রথমে আসে, তারপরে এখান থেকে পুরো দেহ সমস্ত কোষ অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়, তারপর প্রত্যেকটা কোষের মধ্যে কি খাদ্য থাকে, ওই খাদ্য ওই অক্সিজেন সমৃদ্ধ জারিত হয়, জারিত হয়ে কি তৈরি করে, শক্তি উৎপন্ন করে এবং তাপ উৎপন্ন করে, এবং উপাজাত হিসাবে মানে বাই প্রোডাক্ট হিসাবে, একটা উপাজাত মানে বর্জ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ তৈরি করে, এটা রক্তের মাধ্যমে। এখন একটু কিন্তু রক্ত, একটু কিন্তু কি রক্ত, রক্তের মাধ্যমে কোথায় চলে যায়, রক্তর মাধ্যমে চলে যায় সুন্দর মতো এই যে এখানে হার্টের একটা পোষণ, তারপর ওখান থেকে নিচে রক্ত না এই কার্বন রক্ত সূর্যের ফুসফুসে চলে যায়, ফুসফুসে এই রক্ত এখানে যখন ঢুকে তখন অক্সিজেন এটার সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। আচ্ছা এবার এই দুটো দেখি অক্সিজেন কোথেকে আসে, ওই যে নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন নিচ্ছে না, এটা মুখ থেকে শুরু করে এই যে এখান থেকে যদি আমার ফুসফুসে চলে যায়, ফুসফুসে চলে যায় এখানে আসছে, আর রক্ত থেকে আসে এই যে এখানে, এই দুটো এক্সচেঞ্জ হয়ে যায়। একটু কিন্তু হচ্ছে এখানে কোনো রক্তের মাধ্যমে আসে না, এটা ফুসফুসের মাধ্যমে আসে। তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে যায় এবং অক্সিজেনটা টুক করে আসে, এসে আবার এই যে এখানে চলে যায়, এই যে এখান থেকে আবার রক্তে কনভার্ট হয়ে এই যে রক্তের সাথে মিশে, মানে যখন এখানে আসে এটা পুরোটা রক্ত, এটা ছিল একদম বায়ুর মধ্যে, এখানে এসে রক্তের সাথে মিশে, তারপর রক্তের সাথে আবার এখানে চলে আসে, ঠিক আছে। ওকে, আর এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, রক্ত থেকে ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে সুন্দর মতো বায়ুর মাধ্যমে বের হয়ে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এখানে রক্তকে আবার বলতেছে, রক্তর কিন্তু ব্যাপার স্যাপার এই যে একটু পর্যন্ত, আমি রক্তটা ইয়ে করতে যাই ইয়েটা করে দিচ্ছি, যে রক্তের ব্যাপার স্যাপার এই যে একটু পর্যন্ত, ঠিক আছে। এই যে একটু কিন্তু রক্ত, ওকে। ওমা কি কালার হয়ে যাইতেছে, বুঝাইতেছি যে এটা কি রক্ত, ঠিক আছে। একটু কিন্তু রক্তের মাধ্যমে, হলুদ আছে যে অংশটা ওটা কি রক্তের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই হলুদ এটা বাড়তে গেছে, আর একটু কি একটু হচ্ছে বায়ুর মাধ্যমে হচ্ছে, ওকে। দেখো পরে ওইটা আরো পরে বুঝবো আর কি ব্যাপারটা। কারণ এই জায়গাটা কি বুঝছো নাকি বেসিক, তাহলে আমাদের এই জায়গা হচ্ছে বহিঃশ্বসন, এবং এইখানেও যে এক্সেন্টার হচ্ছে বহিঃশ্বসন, কারণ এটা কোষের মধ্যে হচ্ছে না, তো এখানে যেটা হচ্ছে সেটা কি অন্তঃশ্বসন, ওকে। আসো দেখি, আর এই কোষ মানে টিস্যু, এগুলো সবই বোঝা, আমাদের দেহ সমস্ত কোষ এইগুলো এগুলো সব কিছু বোঝাচ্ছে এটা আর কি, ঠিক আছে। এমন না যে হার্টের নিচে না। আচ্ছা হাতটা মেনলি করে থাকে জানো, এই বরাবর না, এই দুই ফুসফুসের মাঝখানে, ঠিক আছে। আমরা যদি দেখি এই দেখেন দুই ফুসফুস এই জায়গায় হাতটা থাকে, এই জন্য একটু চাপ। হার্ট অনেক ছোট জিনিস, ফুসফুস কিন্তু অনেক বিশাল জিনিস, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের দেহে বায়ুর সাথে, এগুলো তো বুঝছো, হ্যাঁ তাসবির বা দিব সিগারেট হাত ফোলা আর কি, দেখবে। আচ্ছা দেহে, আমাদের দেহে বায়ুর সাথে যে অক্সিজেন শ্বসন অঙ্গে প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে টিস্যু রসে, এই যে রক্তের মাধ্যমে বাহিত হয়ে টিস্যু রসে হচ্ছে, ঠিক আছে। এই অক্সিজেন টিস্যু কোষে সঞ্চিত খাদ্য উপাদান হিসেবে বিক্রিয়া করে তাপ এবং শক্তি উৎপন্ন করে নিচে সরল থাকে। উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, মানে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, দেখো কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে বাহিত হয়ে শ্বসন অঙ্গের মাধ্যমে দেহ থেকে নির্গত, এই যে রক্তের মাধ্যমে বাহিত হয়ে শ্বসন অঙ্গের মাধ্যমে বাইরে নির্গত হয়। শ্বসন অঙ্গ বলতে ফুসফুস, বুঝতে পারছি ব্যাপারটা? এইটুকুর মধ্যে কোনো ঝামেলা ছিল না, যাই তো। আচ্ছা ঝামেলা থেকে কিন্তু বলতে হবে, ওকে। আচ্ছা তারপর এখানে একবারে ফর্মাল যে আমাদের সংজ্ঞা সেটা হচ্ছে, যে জৈব রাসায়নিক উদ্ভিদ জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে, এই যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে, সবুজ অক্সিজেন দিয়ে কি করে, অক্সিজেন দিয়ে কোষস্থ খাদ্যবস্তুকে জারিত করে, খাদ্যের স্থিতিশক্তিকে তাপ এবং গতিশক্তিতে মূল্য করে, এই খাদ্যের মধ্যে অনেক শক্তি মজুদ থাকে, এটাকে অক্সিজেন জারিত করে ওই খাদ্য থেকে শক্তিটা বের করে দেয়, মানে গতিশক্তির কনভার্ট করে, এই জন্যই তো আমরা গতি পাই, ঠিক আছে। রূপান্তর করে এবং উপাজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বা পানি তৈরি করে, পানি
তাকে শ্বসন করে শেষ। তাহলে এটা কি খুব কঠিন বিষয়? বুঝছি ব্যাপারটা? এই যে যেটা হচ্ছে এটাকে আমরা এটাকেই ওরা শ্বসন বলে ডিক্লেয়ার করতেছে আর কি, যদিও এটা আসলে অন্তঃশ্বসন। আমি বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এবার আমরা যেটা বলবো মানুষের শ্বসন তন্ত্র, ঠিক আছে? মানুষের শ্বসন তন্ত্র বুঝে এই যে আমার ফুল শ্বসন প্রক্রিয়াটা যে হচ্ছে, এই শ্বসন প্রক্রিয়ায় যে যে অঙ্গগুলো রিলেটেড, যে যে জিনিস আছে সব কিছুকে মিলে একসাথে বলে শ্বসন তন্ত্র। যেমন আমরা নাক দিয়ে নিচ্ছি, নাক থেকে শুরু করে শ্বাস নেওয়ার থেকে ফুসফুস পর্যন্ত পুরোটাই শ্বসন তন্ত্রের অংশ। বুঝতে পারছি? ওকে, তো আমাদের এটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? ওকে, এই যে দেখছেন মানুষ শ্বসনের অঙ্গ হচ্ছে এই যে শ্বসন তন্ত্র। কি শ্বসন তন্ত্র? আবারও বলতেছি, যতগুলো অঙ্গ শ্বসনে যুক্ত থাকে সবগুলো অঙ্গ যা যা কিছু আছে সবকিছু সমন্বয় যেটা গঠিত সেটাকে আমরা শ্বসন তন্ত্র বলি, ঠিক আছে? মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। একজোড়া ফুসফুসকে মানুষের কি বলে? শ্বসন অঙ্গ বলে, ঠিক আছে? আমাদের যে ফুসফুস আছে এটাকে মূল শ্বসন অঙ্গ। এক জোড়া, একটা ফুসফুস না, কয়টা? এক জোড়া, ঠিক আছে? না, চ্যাপ্টারটা মনে হয় তোমাদের এখন তো ফুল সিলেবাস, এই চ্যাপ্টারটা আসলে বেশি লেকচার লেগে যাবে। আমি তো তোমার এইটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার কিছু বাদ ছিল, বুঝছো? সেই হিসাবে 3-3.5 লেকচার লাগবে, আর তোমাদের একটু বেশি টাইম লাগে। আচ্ছা, প্যারা নেই, তবে আমার পারফেক্ট, কারণ এই চ্যাপ্টারকে একটা দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজকে কি একটা লেকচার নাকি দুটো লেকচার নিবা? একটা লেকচার নিলে আর 15-20 মিনিট, তাহলে আমি আরেকটা ব্যাচের টাইম, আমি তো দুটো টাইম বলি, মানে এই টাইম ক্যান্সেল করিনি। এটা তো একটা গুরুত্বপূর্ণ। তোমাদের কালকে পরীক্ষা আছে না? তোমার আছে তো, এরপরে টিচার আছে, তাহলে কি ডাবল লেকচার নিবা? ঠিক আছে। আচ্ছা, কালকে তোমাদের সময় আছে নাকি? কালকে ডাবল লেকচার? কালকে সময় আছে? আজকে একটু টাফ হয়ে যাবে। সকালে সকালে কেন? সকালে কি বার? সকালে কি ভাই ও থাকে? আচ্ছা। পরশু দিন তোমাদের আমার আইসি দেখছি। পরশু দিন, মানে পরশু দিন পারবা কিনা? পরশু নেই, বৃহস্পতিবার। পরশু দিন বৃহস্পতিবার, হ্যাঁ। তোমাদের শুক্রবারে তো হচ্ছে ইয়ে নিবা, সকালের সাথে নিবা বলছে। শনিবার অফ রাখ। ঠিক আছে, নিতে পারবো। বৃহস্পতিবার তারপর ও হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ হয়ে গেছে। বিএসএফ ইসলামিক ক্লিয়ার করবো, ওইখান থেকে না যাবে। তাই কাজ গেছে। আচ্ছা, ক্লিয়ার আচ্ছা, তাহলে আর ওদেরকে মানা করে গেছে এখানে। আজকে এমনি এরপরে তোমাদের কি আছে? কিছু নেই। আজকে নিলে ভালো হইতো, বৃহস্পতিবার না নিলে। বৃহস্পতিবার সিঙ্গেল নিলে আসলে শুক্রবারে ডাবল বা সিঙ্গেল, শনিবার করবো না, ফিক্স টাইম লাগবে। চ্যাপ্টার অনেক করবো, 10টা চ্যাপ্টার করতে হবে। দরকার আছে। আচ্ছা, তোমার বায়ো এক্সাম কবে জানি বলবো? তাই 20 তারিখ। তাহলে শেষ করা যাবে। হ্যাঁ। তাহলে বৃহস্পতিবার একটা লেকচার নিয়ে দাও, কারণ আজকে একটা লেকচার নিলে আরেকটু আগাতেই। আচ্ছা, নিয়ে ফিরে আসবে, ঠিক মানে আছে। লেকচারই নিয়ে পারবে সমস্যা নেই, ওকে? আচ্ছা, দেখো তাহলে আমরা যেটা বলতেছি, মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। আমাদের ফুসফুস কিন্তু এক জোড়া, একটা না। মানুষের ফুসফুস, এটা পরীক্ষা আসছে না, নিচের কোনটি সঠিক বা কোনটি মিথ্যা এইভাবে করে কোন কোশ্চেন আসলো। ফুসফুস এক জোড়া, ফুসফুস একটি, এরকম করে অপশন ছিল। ফুসফুস একটি ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে হার্ট একটি, হার্ট চারটি। হার্টকে কনফিউজ লাগিয়ে দিচ্ছে ওই যে হার্টের 4টা চেম্বার। হার্ট কিন্তু এক না, হার্টের চেম্বার হচ্ছে 4টা, অবশ্যই 4টা, বাট হার্ট এক, ঠিক আছে? আচ্ছা, তাই ওকে। সো যে পদ দিয়ে, আচ্ছা ভালো কথা, বৃহস্পতিবার তোমাদের ডাবল দিতে চাপ হবে।
যে বৃহস্পতি ডাবল না তাহলে শুক্রবার একটা নেব। না তার বৃহস্পতিবার একটা নিয়ে শুক্রবারই দুটা নেওয়া বেটার, ওটা নেওয়া যাবে, ওটা সমস্যা নেই। শুক্রবার দুইটা আমরা রাখবো। আচ্ছা আজকে সিঙ্গেলই থাক, ঠিক আছে? আচ্ছা সিঙ্গেল আচ্ছা থাক। হ্যাঁ দেখ এটা চলবে। ওকে, মানুষের শ্বসন করছে একজনের ফুসফুস, যে পথ দিয়ে ফুসফুস বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে বলুন তাকে শ্বসন পথ বলে। আবার বলতেছে এই যে অংশ ধরে এই যে অক্সিজেনটা গ্রহণ হচ্ছে, এই দেখো পুরো অংশ জুড়ে, এবং যে অংশ দিয়ে ত্যাগ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ হচ্ছে, যেটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে, এই পুরো টপটাকে আমরা বলি শ্বসন পথ। এগুলো ইম্পর্টেন্ট না। সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথে চলে আসে। সম্মুখ নাসারন্ধ্র থেকে এটা বুঝতে পারে। আমরা এখানে যদিও পড়বো সব কিছু, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে না, এখানে দুটো রন্ধ্র আছে, এই যে দুটো বা দুটা গর্ত, ভেতরের দিকে আরো দুটো ছিদ্র আছে। তো এই বাইরের দুটোকে আমরা বলি সম্মুখ নাসারন্ধ্র। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটাকে কি বলতেছি? সম্মুখ নাসারন্ধ্র। ওকে, আমরা একটু পরে দেখবো এখানে সব কিছু, মানে আজকে যদি দেখে মানুষের শ্বসনতন্ত্রের পর্যটন বিভিন্ন অংশ নিচে দেওয়া আছে। দেখো মানুষের শ্বসনতন্ত্রকে মোটা থেকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমত বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, মানে যেই অঞ্চল বাইরের সাথে বেশি এক্সপোজার থাকে, আমাদের নাক থেকে শুরু করে ভিতর থেকে যে আমরা একটু করে দেখবো ফুসফুস পর্যন্ত পুরোটাই শ্বসনতন্ত্র, কিন্তু আমাদের যেই অংশটুকু বাহিরের সাথে কানেক্টেড বেশি থাকে ওটাকে বলি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এখানে কি আছে সেটা বুঝবো। তারপর বায়ু পরিবহন অঞ্চল, যেই জায়গায় শুধু পরিবহন হয়, এক্সচেঞ্জ হয় না বাইরের সাথে, শুধু পরিবহন হয়। একটা হচ্ছে শ্বসন অঞ্চল, এক্স্যাক্টলি যেই জায়গায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই যে এক্সচেঞ্জ হয়, এই জায়গায় কিন্তু এক্সচেঞ্জ, ঠিক আছে? এটাকে বলে শ্বসন অঞ্চল। আমরা এগুলো নিয়ে পড়বো। আচ্ছা, সো এখন এই দেখেন তিনটা ভাগ আছে। একটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এই যে ক নাম্বারটা। তারপর খ নাম্বারটা হচ্ছে কি বায়ু পরিবহন অঞ্চল, এটা হচ্ছে খ নাম্বারটা। এবং গ নাম্বারটা হচ্ছে আমার শ্বসন অঞ্চল, ঠিক আছে? এই তিনটা আমরা পড়বো। আচ্ছা, এর আগে এই জিনিসটা আমরা একটু দেখি, জাস্ট আজকে এই জিনিসটা দেখাবো। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাস থেকে পরে এটা পুরো এখানে পরীক্ষা আসে, ঠিক আছে? ভালো মতো বুঝো। দেখ, তো এইটাকে আমরা বলতেছি, আমি জাস্ট এগুলোর নামগুলো বলবো, নামগুলো বললে তোমাদের হচ্ছে পরবর্তী আমরা টান দিলে পরের দিন আমাদের জন্য ইজি হবে, সুবিধা হবে, ঠিক আছে? কালকে তো পরশু দিন থেকে আমাদের পরীক্ষা, কালকে থেকে। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। আগেই তো বলছি সম্মুখ নাসারন্ধ্র মানে নাকের এই দুটা জিনিস, এটাকে বলে সম্মুখ নাসারন্ধ্র। এখান থেকে কিন্তু শুরু হয়, নাকি আমাদের সামনে কোনো অঙ্গ আছে যে এখান থেকে একটু শুরু হয়েছে, এখান থেকে কিন্তু শুরু হয়। তাহলে শ্বসন পথটা এখান থেকে শুরু হবে। যদি প্রশ্ন আসে যে শ্বসন পথ কোথেকে শুরু, সম্মুখ নাসারন্ধ্র, শুধু নাসারন্ধ্র না, সম্মুখ নাসারন্ধ্র। তাহলে সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে একবারে এই জায়গাটা, এই যে এই জায়গা, ঠিক আছে? তারপর দেখো নাসা গহ্বর। আচ্ছা এবার দেখো এই যে নাক, এই যে নাকের ছিদ্র পর আমাদের ভেতরে এই যে জায়গা আছে না, এটা বলে নাসা গহ্বর। বুঝতে পারছি? এই যে ভেতরে যেটা, এটা বলে নাসা, হ্যাঁ গহ্বর, মানে গুহার মতো না এই জায়গাটা এমন। হ্যাঁ তুমি বড় অঞ্চলে চিন্তা করো, তুমি কোন গুহার কথা ভাবতেছো? সেটাকে বলে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। ক্যাভিটি মানে গহ্বর, ঠিক আছে? আচ্ছা এটাকে বলে অ্যান্টেরিয়র নস্ট্রিল। নস্ট্রিল মানে হচ্ছে না, এটা ইংলিশ নাম জানতে হবে, ঠিক আছে? নস্ট্রিল মানে হচ্ছে নাসা ছিদ্র বা নাসা রন্ধ্র। ছিদ্র আর রন্ধ্র একই কথা, নস্ট্রিল। ওকে, এই যে এটাকে বলে নস্ট্রিল, ঠিক আছে? অ্যান্টেরিয়র মানে সামনের, পোস্টেরিয়র মানে পেছনের, পোস্টেরিয়র মানে পেছনে বা পোস্টেরিয়র মানে পেছনে, অ্যান্টেরিয়র মানে সামনে, ল্যাটারাল মানে পাশে। আর বলছে অ্যান্টেরিয়র মানে সামনে, সম্মুখ, পোস্টেরিয়র মানে পেছনে, ল্যাটারাল মানে পাশে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এটা বুঝলাম নাসা গহ্বর কি জিনিস বুঝলাম। নাসা গহ্বর হচ্ছে বা নেজাল ক্যাভিটি হচ্ছে এই ছিদ্রর ভেতরে যেই ফাঁকা জায়গাটা আছে, এটা বলে আমরা নাসাল ক্যাভিটি, ঠিক আছে? আচ্ছা এবার আসলে দেখো পোস্টার নাসারন্ধ্র, ওই যে মনে আছে সম্মুখ নাসারন্ধ্র আছে, পোস্টার, দেখো পোস্টেরিয়র নস্ট্রিল। ওকে, পোস্টেরিয়র নস্ট্রিল। এখন পোস্টার নাসারন্ধ্রকে আবারও বলতেছি, আমাদের এখানে নাই যদি বুঝতে পারা, ভেতরের দিকে এই যে এখানে আরো দুইটা রন্ধ্র আছে, যে দুটো রন্ধ্র এগুলো ওইখানে চলে গেছে আর কি, ঠিক আছে? ওই ভেতরের দুটোকে কি বলে? পোস্টার নাসারন্ধ্র অথবা পোস্টেরিয়র নস্ট্রিল, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো নাসা গলবিল। এই দেখো এখানে নাসা গলবিল, নাসা গলবিল। এখন নাসা গলবিল কি এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবার আসো আমরা গলবিল কি এটা একটু বুঝি। আমরা মতো গলার ভেতরে যে শ্বাসনালী, এখানে গলার ভেতরে একটা শ্বাসনালী গেছে, অন্যান্য শ্বাসনালী দুটো নালী গেছে, এগুলো আমরা পরে আলোচনা হবে। ওই অঞ্চলটাকে বলে গলবিল, বা আমাদের একবার গলার এখান থেকে যে শুরু অংশটা বলে গলবিল। এই গলবিলের ঠিক উপরের অংশটাকে বলে নাসা গলবিল, কারণ এখানেই নাকের শেষ অংশটা এখানে যে মিলছে, এই জন্য যেটা বলে নাসা গলবিল, ঠিক আছে? এটার নাম কি দেখো তো, নেজোফ্যারিংস। গলবিলের ইংলিশ নাম হচ্ছে ফ্যারিংস,
যেহেতু নাসা বা নাকের সাথে সম্পৃক্ত গলবিলের অংশটুকু নিয়ে কথা বলছে, এজন্য ন্যাজোফ্যারিক্স। বুঝতে পারছে? আমি এগুলোর ডিটেলস কালকে মানে পড়বো, এগুলোর ডিটেলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ষড়যন্ত্র, এই জিনিসটা মানে ষড়যন্ত্র মানে কেউ তোমার বলে ষড়যন্ত্র করছে, ঠিক আছে? ষড়যন্ত্রকে বলে ল্যারিংস। আচ্ছা, ষড়যন্ত্র কি? আমরা এই যে আওয়াজটা আমাদের যেদিক থেকে আসতেছে, গুড, ভোকাল কর্ড। ভোকাল কর্ডের ইংলিশ নাম হচ্ছে স্বররুজ্জু। স্বররুজ্জু, ঠিক আছে? ভোকাল কর্ডের ইংলিশ কি? এই স্বরযন্ত্রের ভিতরে থেকে স্বররুজ্জু, ওইখান থেকে মূলত আওয়াজটা আসে। তাহলে বলো এখানে কি বলছে? স্বরযন্ত্র। তাহলে স্বরযন্ত্র হচ্ছে যেটা হচ্ছে মূল যন্ত্রটা বা মূল এলাকা, একটা এলাকা বা কিছু একটা, যেমন আমরা এখানে দেখবো এই যে এলাকা, এই যে এটা ভিতর থেকে স্বররুজ্জু নামক একটা জিনিস। ওই স্বররুজ্জু থেকে মূলত সাউন্ড তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি ষড়যন্ত্র থেকে সাউন্ড, কারণ ষড়যন্ত্রই মূল অংশটা, ওটার ভেতরে একটা স্বররুজ্জু থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে ষড়যন্ত্র, আচ্ছা এই যে স্বররুজ্জু নিয়ে কথা আছে, ঠিক আছে? এবার স্বররুজ্জুর উপরে স্বররুজ্জু, ঠিক আছে? আর এখানে মানে আসলে এগুলো যখন পড়াইতাম তখনই বুঝতাম, বাট এখন একটু বলতেছি যেহেতু লাস্টটা। আচ্ছা, আগে একটু পর্যন্ত দেখি বুঝবে। সম্মুখ নাসন যদি বলছে নাকের দুইটা ছিদ্র। ওকে, তারপর ভাই একটা কথা বলি, তুমি যখন যাবা এটা মানে পেন্ডিং রাখো না, যেদিন যাবা তোমার জন্য টাফ হবে। যেহেতু আমরা কাউকে পড়তেছি না, পরশু দিন অবশ্য তোমার পরীক্ষার পরে তোমার তো এটা সাথে সাথে না পড়লে অবশ্যই রেকর্ডিং আছে, দেখে নিতে পারবে, বাট তোমার যদি নজরে রাখো এটা গোলাই ফেলবে। চ্যাপ্টারটা ছোট, অত বড় না, কিন্তু অনেক কমপ্লেক্স ব্যাপার, যেমন এখানে অনেক কমপ্লেক্স ব্যাপার আছে। সো দ্যাট ইজ লিটল বিট কমপ্লেক্স, ঠিক আছে? আগে শর্ট সিলেবাস অনেক কিছু বাদ ছিল, বাট ফুল সিলেবাস তোমাকে পুরোটা পড়তে পারবে না। ওকে, নাসা গহ্বর হচ্ছে অনেক এমসিকিউ। নাসা গহ্বর কি? নাকের দুটো ছিল পরে এই যে মাঝখানে যে গহ্বর ভেতরে, নাসা গহ্বর। তারপরে যে দুটো, এটা কি? পশ্চাৎ নাসার মতো বা পোস্টেরিয়র নস্ট্রিল, অ্যান্টেরিয়র নস্ট্রিল, তারপর হচ্ছে আমাদের কি আছে? নেজাল ক্যাভিটি আছে, তারপর হচ্ছে কি পোস্টেরিয়র নস্ট্রিল আছে। ওকে, তারপর নাসা গলবিল। নাসা গলবিল আগেই বলছি যে নাকটা শেষ হয়ে আমাদের গলার সাথে যেখানে মিশছে, গলার ভিতরে শ্বাসের সাথে যেখানে মিশছে সেখানে আমাকে বলে নাসা গলবিল। আচ্ছা, তারপর হচ্ছে আমার হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র অথবা হচ্ছে ল্যারিংস, এটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মধ্যে স্বররুজ্জু থাকে। স্বররুজ্জু মানে ভোকাল কর্ড, ওইটা থেকে সাউন্ড তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ব্যাপার আছে যে আমাদের এই যে গলা দেখতে পাচ্ছ না, আমাদের এখানে 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 দুইটা নালী থাকে। কয়টা নালী বলো তো? দুইটা নালী, যে এরকম দুইটা নালী থাকে, দেখো এই একটা, এই একটা। আচ্ছা, একটা হচ্ছে শ্বাস নালী, একটা হচ্ছে অন্ন নালী। আমরা যে খাই, এই খাটা যায় অন্ন দিয়ে, আমি তো বুঝতে পারছি। আচ্ছা, আর আমরা যে শ্বাস নিই এটা যায় এদিক দিয়ে। আমার কথা কি বুঝছো? ওকে, আচ্ছা, এই এইখান থেকে ষড়যন্ত্র ধরো, এই যে এই জায়গায় ষড়যন্ত্র, শ্বাস নিই আমরা, এই যে শ্বাসটা নিই, পরে স্টেপটা এই পুরোটাকে বলে শ্বাসটা, ঠিক আছে? এই যে শ্বাসটা নিয়ে আসবে, এই যে শ্বাসটা, ঠিক আছে? যাই হোক, তা আমরা এটা হচ্ছে শ্বাসটা নিই, এটা হচ্ছে অন্যদের দিকে যায়, খাবার যায়, আর শ্বাসটা নিতে এই যে ষড়যন্ত্র আছে, এখানে ধরো ষড়যন্ত্র আছে, তাই ষড়যন্ত্র পাস হয়ে খাবার ষড়যন্ত্র পাস হয়ে কি খাবার যেতে হবে না, বায়ু যেতে হবে, বায়ু। আমরা যে সাউন্ড তৈরি করতেছে বায়ু ক্রিয়া বিক্রিয়ার ফলে অনেক কিছু ফলে তৈরি হয়, ঠিক আছে? তো এদিকে মূলত বায়ু যাবে, এদিক দিয়ে খাবার যাবে, দ্যাটস গুড। আচ্ছা, এদিকে আছে ষড়যন্ত্র, সাউন্ড তৈরি করে ভালো করে। ষড়যন্ত্রের উপরে একটা ঢাকনা আছে, ষড়যন্ত্রের উপরে একটা কি আছে? ঢাকনা আছে, ঠিক আছে? উপরে একটা থাকে, এটাকে বলে গ্লটিস। এটাকে কি বলে? গ্লটিস অথবা অ্যাপিগ্লটিস। আমি যেটাই বলি অ্যাপিগ্লটিস বলে, অ্যাপিগ্লটিস বলে। অ্যাপিগ্লটিস কি জানো? আলজিহ্বা। আলজিহ্বা কি বলো তো? ওই যে একদম মানে উপরে একটা ফুলে যায়। হ্যাঁ, এটাকে বলে আলজিহ্বা, এটাকেই অ্যাপিগ্লটিস বলে। ঠিক আছে। এটার কি কাজ জানো? তুমি জানলে অবাক হবে। দেখো, এটা একটু ঢাকনার মতো কাজ করে। আমরা যখন খাবার খাই তখন ওইটাকে ঢেকে রাখি। ইনকেস এটা খোলা থাকলে এই খাবারটা টুক করে এখানে ঢুকে যেতে পারে, তোমার শ্বাস নিয়ে বন্ধ দিয়ে মারা যাবে। অনেক পরে নামে গলায় আটকে মারা গেছে। আচ্ছা, গলা চাপ দিলে যে মানুষ মারা যায়, যে এখানে যখন চাপ লাগে তোমার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন মানুষ মারা যায়। এই জন্য গলা টিপতে মানুষ গলা টিপে হতো না, ঠিক আছে? তখন এই কারণে হতো, আমরা যখন গলা টিপ দেয় তখন আমাদের এই জিনিসটা একবারে ভালো মতো নিয়ে যায়, তখন আমরা মারা যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, ঠিক আছে? এটাকে বলে অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল কেন বলা হয়? আচ্ছা, মূলত কিছু একটা জিনিস যেটা উচকে রয়েছে, আমরা এটা পড়বো যে কাহিনী শুনছিলাম যে আর আপেল খাইতে গেছিল, বিষ ছিল নাকি ওখানে যাইতে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো হ্যাঁ, ওইটা থেকেই আসছে কথাটা। যে ধরো আপেল খেতে গেছে আদম আলাইহিসসালাম আছে, ঠিক আছে? তো উনি আপেল খেতে গেছে, দেন হচ্ছে তোমার অ্যাডাম আর কি আপেল খেতে গেছে, তো ওনার গলায় আটকে গেছে, তখন এটাকে বড় হয়ে গেছে। তো ওই জিনিসটাকে নামকরণ দেওয়ার জন্য অ্যাডামস অ্যাপল বলা হয়েছে, বুঝছো? আদমস অ্যাপল বা অ্যাডামস অ্যাপল, হোয়াটএভার ইউ ক্যান সে। সো ওই জিনিসটাকে বলে অ্যাডামস। এখানে মূলত কি? এখানে মূলত কিছু হাড্ডি, মানে নরম হাড্ডি, যেটাকে আমরা তরুণ আসতে বলি, আমরা কঙ্কাল চ্যাপ্টারটা দেখবো,
ওই তরুণ আস্তে অনেকগুলা জমা হয়ে মোটা হয়ে এরকম কিছুটা হয়েছে। ঠিক আছে, এটা ছেলেদের ক্ষেত্রে থাকে, মেয়েদের ক্ষেত্রে না থাকে না, সাধারণত থাকে। পরে পড়বে এগুলো নিয়ে। বায়ু পরিবহন অঞ্চল দেখো, প্রথমে শ্বাসনালী বা ট্রাকে। শ্বাসনালী বা ট্রাকে কি এই যে গলবিলে পড়তে লম্বা একটা জিনিস উঠেছে, ফুসফুস পর্যন্ত চলে গেছে, এটাকে মূলত শ্বাসনালী বলে। এই যে এটাই মূলত শ্বাসনালী, এটাই গলা টিপ দিলে চলে যাবে। ঠিক আছে? এই তো গলাই। আচ্ছা যাই হোক। তারপরে আসো শ্বাসনালী হচ্ছে, তারপর এখানে দেখো ব্রঙ্কাস। ব্রঙ্কাস মানে কি এটা আমরা বুঝতে হবে। আমরা এই দেখো এই যে শ্বাসনালী এদিক দিয়ে আসছে, এবার এখানে দুটো ফুসফুস, দুটো ফুসফুসেই দুটা শ্বাসনালী ভাগ হয়ে চলে যাবে, ইমিডিয়েট ভাগ। এগুলো আমি কাউকে নেক্সট ক্লাসে পুরো ভালো মতো পারবো। ইমিডিয়েট ভাগ হয়ে চলে যাবে, এই ইমিডিয়েট ভাগকে বলে ব্রঙ্কাস। মানে শ্বাসনালী দুটো ফুসফুস এই যে দুইটা ভাগে চলে গেছে, বুঝছো? এই দুটো ভাগকে কি বলে? ব্রঙ্কাস। ঠিক আছে, ওকে। ব্রঙ্কাস, দুটো শ্বাসনালীতে চলে গেছে। তারপর আমরা দেখবো ব্রঙ্কাস অনেক ভাগ, অনেক শাখা, অনেক পর আছে। আচ্ছা, তারপরে দেখো ফুসফুস। ফুসফুস কি এই দুটোকে আমরা ফুসফুস বলতেছি। সিম্পল ব্যাপার, এটা নিয়ে আলোচনা, ফুসফুস অনেক কিছু আলোচনা হবে। ফুসফুসের ভিতরে অনেক কিছু আছে, আমরা এগুলো পড়বো, যেমন ব্রঙ্কাস পড়বো, ব্রঙ্কিউল পড়বো, এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। ঠিক আছে, তো এই জিনিসগুলোই মূলত হচ্ছে আমার মূলত কি আমার অংশ, মানে একটা শ্বসনতন্ত্রের অংশ। কি কি অংশ আছে? মূলত এই 8টা অংশ নিয়ে। ফুসফুসের মধ্যে যদি বহুত কথা আছে, এখানে অনেক কথা, শুধু ফুসফুসের গঠনে মাঝে মাঝে পরীক্ষা আসে। ঠিক আছে, শ্বসন বৃক্ষ বলতে কিন্তু আমরা পড়বো, কালকে অ্যালভিউলাস কি জিনিস এটা আমরা বুঝবো। ফুসফুসের গঠন এবং কার্য, মানে ফুসফুস এই জিনিসটা ধরে করতে অ্যালভিউলাস আমরা পড়বো নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা অনেক বেশি আসবে, এগুলোকে অন্য কিছু পাইবো না। ঠিক আছে, দেখতে তো মনে হয় যে ভাবতেছে ভাই ওই দিয়ে না গিয়ে এটা বুঝা না। ঠিক আছে, যাই হোক, আমরা সো কালকে নেক্সট ক্লাস আমরা প্রপারলি শুরু করবো এবং এই জায়গাগুলো পড়তে কি বলছে এগুলো ধরে ধরে শুরু করবো। ঠিক আছে, কালকে মধ্যে নেক্সট ক্লাস করে ডিসকাস। ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই থাকবে, পরের বিস্তারে পরে ওদেরকে না করি। আচ্ছা, আর তোমাদের ইনশাল্লাহ ভাইকে পড়বা যেদিন কোশ্চেন তো বৃহস্পতিবার, কালকে একবার নক দিয়ে রাখবা। ঠিক আছে, ওকে। আর হচ্ছে ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, কোশ্চেন সলভ করো। ইয়ার কেমিস্ট্রি পরীক্ষা করতে আসবে একদিন গ্যাপ দিয়ে। তোমাদের কি ফার্স্ট সেকেন্ড একসাথে